আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারের একটি প্রশ্ন সলভ করব। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা বলছে যে আমাদের প্রথম প্রশ্নটা বলছে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার, ত্রুটিপূর্ণভাবে দাগাঙ্কিত থার্মোমিটার স্বাভাবিক চাপে গলিত বরফ মানে কি? তোমার বরফ বিন্দুর তাপমাত্রা, তাই তো 5 ডিগ্রি সেলসিয়াস এবং ফুটন্ত পানিতে মানে বাষ্পবিন্দুর তাপমাত্রা 95 ডিগ্রি সেলসিয়াস পার দেয়। এখন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা মার্ক করার দরকার নাই, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থার্মোমিটারটি সঠিক পাঠ দেবে এইটুকু অংশ মার্ক করতে হবে। সঠিক পাঠ দেবে। তো আমাদের সূত্রটাকে লিখতে হবে, আমাদের সূত্রটা হচ্ছে একটু দাঁড়াও, থেটা মাইনাস থেটা আইস ডিভাইডেড বাই থেটা স্টিম মাইনাস থেটা আইস ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস, রাইট? এখানে তোমার কোনটার পরিচয় কি? এক্স মানে হচ্ছে এই যে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের যে তাপমাত্রাটায় সঠিক পাঠ দিবে সেই তাপমাত্রা। আর এখানে এক্স স্টিম মানে কি? এক্স স্টিম মানে হচ্ছে এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের যে বরফ বিন্দুর তাপমাত্রা সেটা। এক্স স্টিম মানে হচ্ছে বাষ্পবিন্দুর তাপমাত্রা, এই যে 95 এইটা। আর এইখানে এটা কি? এটা হচ্ছে যেহেতু সেলসিয়াস স্কেলে বলছে, মানে এখানে বলে দিছে কত ডিগ্রি সেলসিয়াস, তো এখানে সেলসিয়াস স্কেলের যে তাপমাত্রায় এক্স আর এই থেটা সমান হবে সেই তাপমাত্রা, এবং থেটা আইস মানে কি? তোমার সেলসিয়াস স্কেলে বরফ বিন্দুর তাপমাত্রা, আর থেটা স্টিম মানে হচ্ছে সেলসিয়াস স্কেলে বাষ্পবিন্দুর তাপমাত্রা। এখন চলো, আমাদের চাইছে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থার্মোমিটারটি সঠিক পাঠ দেবে, মানে এই থেটা এবং এক্স এই দুইটা সমান হবে। অর্থাৎ একটি সেলসিয়াস স্কেলের থার্মোমিটার এবং এই ত্রুটিপূর্ণ থার্মোমিটার যে তাপমাত্রায় একই পাঠ দিবে সেই তাপমাত্রা চাইছে। সো থেটার জায়গায় আমি এক্স লিখতে পারি এখন, মাইনাস থেটা আইস, এটা কত? 0। থার্মোমিটার স্কেল তোমার সেলসিয়াস স্কেলে থার্মোমিটারে থেটা আইস হচ্ছে 0 আর থেটা স্টিম কত? 100 মাইনাস আবার 0 ইকুয়াল টু এক্স মাইনাস এক্স আইস কত? 5, এক্স স্টিম কত? 95 মাইনাস আবার 5। সো এক্স ডিভাইডেড বাই 100 ইকুয়াল এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই 90। সো আর গুণ করে দাও। সো 90x ইকুয়াল টু 100x মাইনাস 500। সো এইটা এই পাশে নিব, এটা এই পাশে নিব, তো এখানে থাকতেছে 500 ইকুয়াল টু তোমার 10x। তাহলে x ইকুয়াল টু আমরা কত বলতে পারি? x ইকুয়াল টু হবে আমাদের 50। আনসার কত? বি। এরপর একটি সিস্টেমে গ্যাসের চাপ কত? 1 × 10⁵ প্যাসকেল, এবং চাপ এত হইলে চাপটাকে স্থির রেখে 600 কিলোজুল তাপ শক্তি সরবরাহ করা হয়েছে। এখন এই প্রক্রিয়ায় সিস্টেমটির আয়তন 1.5 থেকে 1.5 মিটার কিউব থেকে ধীরে ধীরে প্রসারিত হয়ে 2 মিটার কিউব হলো। এখন অন্তস্থ শক্তির পরিবর্তন কত? তো আমাদের সূত্রটা যেন কি ছিল? অন্তস্থ শক্তি বলতে আসলে কি বোঝায়? অন্তস্থ শক্তিকে আমরা ডিইউ বা ডেল ইউ দ্বারা প্রকাশ করে থাকি, তাই তো? আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে ডেল কিউ ইকুয়াল ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। এখন আমাদের তো এখানে ডেল ডব্লিউ দেয়া নেই, আমাদের দেয়া আছে চাপ, তারপর আয়তনের পরিবর্তন। সো ডেল ডব্লিউ এর জায়গায় আমরা লিখতে পারি পি ডেল ভি, তাই তো? এখন এই যে তোমার তাপ শক্তিটা দেয়া আছে মানে ডেল কিউ, এটা কত দেয়া আছে? 600 কিলোজুল। এখন এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে বলো তো? এটা পজিটিভ হবে, কেননা এখানে সিস্টেমে তাপ সরবরাহ করা হয়েছে, সিস্টেম থেকে তাপ বর্জন করা হয় নাই, সরবরাহ করা হয়েছে, এটা হবে পজিটিভ, তাই তো? তো আমাদের লাগবে কি? আমাদের লাগবে ডেল ইউ। সো ডেল ইউটা এই পাশে রেখে ডেল কিউ মাইনাস পিডিভি আমরা লিখতে পারি, পি ডেল ভি লিখতে পারি, তাই তো? এখন ডেল কিউ জানো কত? 600 কিলোজুল। সো জুলে নিলে এটাকে 600 × 10 কিউব লিখতে হবে, মাইনাস পি কত? 10⁵ প্যাসকেল ইন্টু তোমার, এখানে ব্র্যাকেটটা হবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, ইন্টু ডেল ভি কত? 1.5 মিটার কিউব থেকে প্রসারিত হয়ে 2 মিটার কিউব হয়েছে, তাই তো? সো 2 মাইনাস 1.5 মিটার কিউব আমরা লিখতে পারি। সো 600 × 10 কিউব মাইনাস 2 মাইনাস 1.5 মানে হচ্ছে 0.5 ইন্টু 10⁵। এখন দুইটাকে 10 কিউব আকারে লিখবো। সো 600 × 10 কিউব মাইনাস
এখানে 0.2 ঘর পিছিয়ে দিব, সো 50 ইন্টু এখানে 10 কিউব এখন লিখতে পারবো। ওকে, সো 10 কিউবটাকে কমন নিলে 600 মাইনাস 50 ইকুয়াল টু আমরা লিখতে পারি 550 ইন্টু 10 কিউব কিলো, সরি জুল, জাস্ট জুল হবে এখানে, কিন্তু আমাদের আনসারটা চাইছে আবার কিলো জুলে, এটা মাথায় রাখতে হবে। সো কিলো জুলে নিতে হলে আমাদের 10 কিউবটাকে সরাইতে হবে, মানে 10 কিউব দ্বারা আসলে ভাগ করতে হবে। সো এই ভাগ করলে এটা দিয়ে ওইটা কাটা যাবে, তো 550 কিলো জুল আমরা লিখতে পারি। সো আনসারটা কত? সি। এরপর কার্নোচক্রে এন্ট্রপির পরিবর্তন কত? এন্ট্রপির পরিবর্তন হচ্ছে 0 কার্নোচক্রে। 1 কাপ পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে, আচ্ছা এখানে সেলসিয়াস হবে, সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে নামানো হলো, ফারেনহাইট স্কেলে পরিবর্তন কত? সো পয়েন্ট টু বি নোটেড, এখানে পরিবর্তন চাইছে। সো এই জিনিসটা খেয়াল করতে হবে, তুমি আবার হচ্ছে জাস্ট তাপমাত্রা বের করে দিও না, যখন বলবে পরিবর্তন তখন সূত্রটা হবে এরকম, del C by 5 ইকুয়াল del F by 9 ইকুয়াল del K বা কেলভিন স্কেলের যে তাপমাত্রা পরিবর্তন ডিভাইডেড বাই 5। ওকে, আর যখন তোমাকে বলবে যে তাপমাত্রা বের করো, তোমার ফারেনহাইটের একটা তাপমাত্রা দেয়া থাকবে, ওইটাকে সেলসিয়াসে কনভার্ট করতে হবে, তখন সূত্রটা হচ্ছে C by 5 ইকুয়াল টু F minus 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু K minus 273 ডিভাইডেড বাই 5। ওকে, এটা কখন? পরিবর্তনের ক্ষেত্রে। আশা করি বুঝছো। তো আমাদের সূত্রটা বসাও। সো আমাদের সূত্রটা হবে del F by 9 ইকুয়াল টু del C by 5। ওকে, সো del F ইকুয়াল আমরা লিখতে পারি, del C কত বলো তো? 100 minus 35, তাই তো? সো এটা থাকবে হচ্ছে 65, এখানে ডিভাইডেড বাই 5 ইন্টু 9। সো এটা দিয়ে এটা কাটো, সো 5 × 5, তোমার ভাগ শেষ থাকবে 1, তার মানে 15, 3 × 5 = 15। সো 3 × 9 = 27, এখান থেকে 2, 9 × 9 দিয়ে 11 ডিগ্রি, 117 ডিগ্রি ফারেনহাইট। আনসার হচ্ছে এ। এবার একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু 5 ডিগ্রি সেলসিয়াস, আবার ত্রুটিপূর্ণ থার্মোমিটার ম্যাথ, বরফ বিন্দু 5 ডিগ্রি সেলসিয়াস, স্টিম বিন্দু 99 ডিগ্রি সেলসিয়াস। যখন এ থার্মোমিটারে 52 ডিগ্রি সেলসিয়াস, মানে ত্রুটিপূর্ণ থার্মোমিটারে 52 ডিগ্রি সেলসিয়াস প্রদর্শন করে, তখন ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত? ওকে, সো আমাদের সূত্র কি ছিল? আমাদের সূত্র ছিল হচ্ছে থেটা মাইনাস থেটা আইস ডিভাইডেড বাই থেটা স্টিম মাইনাস থেটা আইস, তাই তো? ইকুয়াল টু এক্স, মানে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের যে তাপমাত্রা সেটা এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। এখন ফারেনহাইট স্কেলে থেটা আইস কত হয় বলো তো? বা তোমার বরফ বিন্দু, এটা হচ্ছে এখানে থেটার বদলে এফ লিখলাম, এটা হচ্ছে 32, আর ফারেনহাইট স্কেলে তোমার স্টিম বিন্দু বা বাষ্প বিন্দু সেটা হচ্ছে তোমার 212 ডিগ্রি ফারেনহাইট। ওকে, মাইনাস আবার 32। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন এক্স মানে এই যে 52 ডিগ্রি সেলসিয়াসে কত লাগবে ওইটা আমরা, মানে 52 ডিগ্রি সেলসিয়াসে ফারেনহাইটে কত হবে, তাই তো? তো এখানে হবে 52 মাইনাস এক্স আইস কত? এক্স আইস হচ্ছে তোমার দেয়া আছে 5 ডিগ্রি সেলসিয়াস। এখন স্টিম বিন্দু কত? স্টিম বিন্দু হচ্ছে 99 মাইনাস আবার 5। ওকে, এখানে তোমার থাকতেছে F minus 32, 2 2 0, 21 মধ্যে 3 বদলে 18। ওকে, এখানে তোমার থাকতেছে 47, এখানে থাকতেছে 94। সো এটা দিয়ে এটাকে কাটা যায়, এখানে তোমার 2 থাকে, উপরে থাকে 1, তাই তো? এখন আর গুণ করো, এখানে তোমার থাকছে 2F minus 64, 2 দিয়ে গুণ করে দিলাম, আর এখানে তোমার 180। এখন এই 64 এই পাশে যে যোগ হয়ে যাবে, 2F ইকুয়াল আমরা লিখতে পারবো, এটা যদি তুমি যোগ করো, সো এখানে 4, 18 6 24। ওকে, এখন এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, সো F ইকুয়াল তুমি পাবা হচ্ছে 122 ডিগ্রি ফারেনহাইট। সো আনসার হচ্ছে বি। আশা করি এটা বুঝছো। ওকে, এখন কিছু জ্ঞানমূলক। একটি গাড়ি চলতে ভিতরে কিছু তাপগতীয় প্রক্রিয়া চলে। এই প্রক্রিয়াটি হলো, দেখো গাড়ি যখন চলবে, টায়ার যখন চলবে, পাংচার হওয়ার আগ পর্যন্ত এটা হচ্ছে তোমার ধ্রুব আয়তন বা সম আয়তনীয় প্রক্রিয়া হবে। ওকে, তো ইংলিশগুলো দেখে নিবা। এর সম আয়তন মানে হচ্ছে আইসোকোর, আর সমস্যা মানে আইসোথার্মাল, রুদ্রতাপীয় মানে অ্যাডিয়াবেটিক, আর তোমার ধ্রুব চাপ মানে সমচাপীয় সেটা হচ্ছে আইসোবার। ওকে, সো এই ইংলিশগুলো মাঝে মধ্যে চলে আসে। তারপর একটি পদার্থে তাপ প্রয়োগ করার পরও তাপমাত্রা পরিবর্তন হয়নি, নিচের কোন উক্তিটি এই ঘটনার উপযুক্ত ব্যাখ্যা প্রদর্শন করে? পদার্থটি অবশ্যই গ্যাস না, এটা বাদ। পদার্থটির দশা পরিবর্তন হচ্ছে, ওকে এটা ঠিক আছে। কারণ দেখো একটা বরফখণ্ড, এটার তাপমাত্রা ধরো 0 ডিগ্রি সেলসিয়াস, এটাকে তুমি 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিবর্তন করলা, তাপ প্রয়োগ করছো, এখানে তাপ প্রয়োগ করছো, ঠিক আছে? আচ্ছা একটু মোমবাতিটা মনে করো আমি উল্টা করে ধরে আছি,
তাপ তাপ প্রয়োগ করে এটাকে পানিতে পরিবর্তন করছো, ঠিক আছে, বাট এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি, জাস্ট দশার পরিবর্তন হয়েছে। এরকম কেস কিন্তু ঘটতে পারে। সো সেক্ষেত্রে তাপের পরিবর্তন হবে, বাট তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। ওকে, তারপর গৃহীত তাপ ও বর্জিত তাপ যথাক্রমে H1 ও H2 হলে ইঞ্জিনের দক্ষতা কত? অর্থাৎ গৃহীত তাপ হচ্ছে H1, বর্জিত তাপ হচ্ছে H2। সো এটা ইকুয়াল বা কর্মদক্ষতা ইকুয়াল বা দক্ষতা ইকুয়াল হবে 1 মাইনাস H2 মাইনাস ডিভাইডেড বাই H1, মানে তোমার বর্জিত তাপ ডিভাইডেড বাই গৃহীত তাপ ইন্টু 100%। ওকে, সো আনসারটা হবে হচ্ছে এ। এরপর আসো স্বাভাবিক তাপমাত্রা ও চাপে। ওকে, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, স্বাভাবিক তাপমাত্রা ও চাপ। ওকে, স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন, আর স্বাভাবিক চাপ হইতেছে তোমার, স্বাভাবিক চাপ হচ্ছে 101.325 প্যাসকেল। এখন শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রা তার মানে তোমার তাপমাত্রাটা কনস্ট্যান্ট, সংযমিত করে আয়তন অর্ধেক করা হলো, আয়তন অর্ধেক করা হয়েছে। চূড়ান্ত চাপ কত? ওকে, এখানে বয়েলস ল খাটবে, তার মানে হচ্ছে ভি সমানুপাতিক 1/p, মানে পি আর পি পরস্পর ব্যস্তানুপাতিক যখন টি হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুব। ওকে, ঠিক আছে। সো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু আমাদের কি চাইছে, চাপ চাইছে, P2 চাইছে। সো P2/P1 ইকুয়াল আমরা লিখতে পারি V1/P2, তাই তো? সো P2 ইকুয়াল কি হবে? দেখো V1/P2, তো এখানে আয়তন অর্ধেক করা হয়েছে, তার মানে V2 ইছে হাফ অফ V1, তাই না? সো V1 হাফ অফ V1, V2 এর জায়গায় আমি হাফ অফ V1 লিখলাম। এখানে থাকতেছে P1। P1টা কি? P1 হচ্ছে এই যে স্বাভাবিক যে চাপটা ছিল ওইটা। সো এটা দিয়ে এটা কাটো, এই হাফটা উল্টায় দিলে এখানে 2 থাকবে ইন্টু P1। এই P1 সমান কত? P1 সমান হইতেছে 2 ইন্টু 101.325 প্যাসকেল। ওকে, বা এটাকে তুমি এভাবে লিখতে পারতা 2 ইন্টু 1.01 ইন্টু 10⁵ প্যাসকেল। এখন এটাকে 2 দিয়ে গুণ করলে এখানে থাকবে 2.02 ইন্টু 10⁵। এখন এটা কিসের উপর ডিপেন্ড করবে, মানে এটা কিসের উপর ডিপেন্ড করবে? এটা ডিপেন্ড করবে হইতেছে তোমার এই যে অপশনগুলোর উপর। যদি অপশনটা এইটার অনুযায়ী থাকতো তাহলে আমরা এটা দিয়ে কাজ করতাম, যেহেতু এই অনুযায়ী আছে সো আমরা এটা বসাইছি। সো আনসার হচ্ছে তোমার 2.02 ইন্টু 10⁵। ওকে, সো আনসার হচ্ছে ডি। সো প্যাসকেলকে আবার আমরা নিউটন পার মিটার স্কোয়ার বলতে পারি, তাই তো? এরপর আসো 2 কেজি ভরের একটি বস্তু 3 মিটার উচ্চতা হতে পড়ে তাপের রূপান্তরিত হলে তাপের পরিমাণ কত? ওকে, তাপের পরিমাণ মানে হইতেছে তোমার কিউ চাইছে, তাই তো? সো কিউ সমান আমরা কি জানি? কিউ সমান আমরা জানি এমএস ডেল থিটা, তাই তো? কিন্তু এটার আরো কিছু ফর্মুলা আছে, যেহেতু এটা উপর থেকে নিচে বসছে সো এটার আরেকটা ফর্মুলা আমরা এইভাবে লিখতে পারি mgh। ওকে, সো কিউ ইকুয়াল আমরা লিখতে পারি mgh। সো এম কত? তোমার ভর কত? ম্যাস 2 কেজি, আর হচ্ছে জি হইতেছে আমরা জানি 9.8, আর এইচ কত? এইচ হচ্ছে তোমার এইচ কত? 3 মিটার। দেখো এই যে অপশনগুলো এগুলো আবার ক্যালোরিতে চাইছে, বাট আমাদের এখান থেকে আনসারটা আসবে জুলে। সো জুলে যদিও আসে তাও আমরা বের করি, এখানে 2 ইন্টু 9.8 মানে 19.6 ইন্টু 3। সো 318 আর থেকে 1 3 27 আর 28 থেকে 2 3 3 5, সো 58.8 জুল। এখন আমরা জানি 1 জুল ইকুয়াল 4.1 ক্যালোরি, 1 ক্যালোরি ইকুয়াল 4.2 জুল, আর 1 জুল ইকুয়াল আমরা লিখতে পারি 0.24 ক্যালোরি। ওকে, সো এখন জুল থেকে আমরা যেহেতু ক্যালোরিতে যাব সো আমাদের কি করতে হবে? 0.24 দ্বারা গুণ করতে হবে, তাই তো? সো 58.8 ইন্টু 0.24। সো এই ক্যালকুলেশনটা আমি আবার তোমাকে নতুন করে দেখাবো যাতে তুমি ইজিলি করতে পারো। এটাকে তুমি এইভাবে করতে পারো, mgh না? সো জিটাকে তুমি 10 ধরে নাও, এম কত? এম হচ্ছে 2, জি কত? 10, এইচ কত? 3। এখন আমরা এটাকে নিব ক্যালোরিতে, সো 0.24 দ্বারা গুণ করে দিব 0.24। এখন এই 10 দিয়ে এটাকে যদি আমি গুণ করি তাহলে এখানে 2.4 থাকতেছে, তাই তো? 2.4 থাকতেছে। সো 3 × 6 ইন্টু 2.4, সো 424 থেকে 2 6 12 দিয়ে 14, সো 14.4 এরকম সামথিং কিছু একটা আসবে, তাই তো? সো 14.4, তো 14.01 আসছে। কেন আসছে? কারণ আমি এখানে একটু বেশি ধরছিলাম। সো 9.8 এর জায়গায় আমি যেহেতু 10 ধরছি এই জন্য আমাদের আনসারটা একটু বেশি আসছে, যেহেতু আমরা বেশি ধরছি। যদি কম ধরতাম তাহলে এই নির্দিষ্ট আনসার থেকে কম আসতো। তো যেহেতু অপশনগুলো অনেক দূরে দূরে, তো আশা করি তুমি এরকম অ্যাজাম্পশন ক্যালকুলেশন করে তুমি আনসারটা সহজে বের করে আনতে পারবা। এখন এটা ক্যালকুলেট করতে কিন্তু আবার বেশি টাইম লাগতো, তাই না? সো আমাদের এইভাবে গুণ করতে হতো 58.5 ইন্টু 0.24 এইভাবে গুণ করে তোমার বের করতে হতো, যেটা অনেক সময় সাপেক্ষ, বাট তুমি এইভাবে সিম্পলি করতে পারো। ওকে, এরপর কার্নোচক্রের তৃতীয় পর্যায়ে কোনটি সঠিক? তাপগ্রাহকে তাপ বর্জিত হয়, অভ্যন্তরীণ শক্তির হ্রাস পাবে, ন, উভয় ন। আচ্ছা, এ হচ্ছে সঠিক। দেখো কেন, এটা ধরো একটা, আচ্ছা একটু সুন্দর করে অ্যাড করা হচ্ছে।
এটা ধরো একটা কার্নো চক্র, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে প্রথম পর্যায়ে, এটাকে হচ্ছে সমষ্ণ প্রসারণ বলে। এটা হচ্ছে, যদিও এগুলো তোমার এখন বলা উচিত না, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, এটা হচ্ছে সমষ্ণ সংকোচন, এইটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। এখানে কি হয়? এখানে হচ্ছে তাপমাত্রা, তাপ বাড়ে, বাট তাপমাত্রা স্থির, তাই না? ডেলটি জিরো, বাট তোমার ডেল কিউ হইতেছে পজিটিভ। আর এইখানে তোমার তাপটা বর্জিত হয়, তার মানে ডেল কিউ হইতেছে নেগেটিভ, বাট ডেলটি জিরো। আর এর রুদ্ধতাপীয় প্রসারণে এখানে আবার ডেল কিউ জিরো, ডেলটি এইটা আবার নেগেটিভ। এখানে কি হয়? এখানে ডেল কিউ জিরো, এখানে আবার তোমার ডেলটিটা এটা হচ্ছে পজিটিভ। ওকে, এখানে তাপমাত্রা বাড়ে, ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তিও বাড়ে। আর এই যে তোমার এখানে বলছে যে দ্বিতীয় অপশনটা, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে কখন? হ্রাস পায় হচ্ছে এই যে দ্বিতীয় পর্যায়ে বা তোমার রুদ্ধতাপীয় প্রসারণে। তো আশা করি বুঝতে পারতেছো তৃতীয় পর্যায়ে কোনটি ঘটে? তৃতীয় পর্যায়ে তাপ বর্জিত হয়। ওকে, তাপগ্রাহকে তাপ বর্জিত হয়। এরপর 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে রুদ্ধতাপ প্রক্রিয়া প্রসারিত করে আয়তন দ্বিগুণ করা হলো। চূড়ান্ত তাপমাত্রা 54.7 ডিগ্রি সেলসিয়াস হলে গামার ভ্যালু কত? এই টাইপের প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নাই, কারণ এগুলো ক্যালকুলেটর ছাড়া করা পসিবল না। সো আমরা সূত্রটা দেখিয়ে দিই, বাকিটা তুমি তোমার মুখ চাইলে তুমি ক্যালকুলেটর দিয়ে করে নিও। ওকে, যেহেতু সময় নাই, তোমার পরীক্ষা 2-3 দিন পর, এগুলো না স্কিপ করাই উচিত। তো আমাদের সূত্রটা হচ্ছে T1V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2V2 গামা মাইনাস 1। তো সবকিছু দেয়া আছে তোমার এখানে। যদিও এখানে প্রশ্নটা আমার ভুল মনে হচ্ছে, কারণ এখানে তাপমাত্রাটা বাড়ছে, তাপমাত্রা যদিও বাড়ার কথা না, তো তাও তোমার যদি করতে মন চায় এই সূত্র দিয়ে তুমি করতে পারো। এরপর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত? এটা এস্ট্রপি হয়ে গেছে, বাট জিনিসটা হবে এনট্রপি। ওকে, এনট্রপির পরিবর্তন চাইছে, তো এনট্রপির পরিবর্তনের সূত্র হইতেছে ডিকিউ ডিভাইডেড বাই টেম্পারেচার, তাই তো? অর্থাৎ তাপের পরিবর্তন ডিভাইডেড বাই টেম্পারেচার। এখন এই ডিকিউ এটার সূত্র আবার দুই ধরনের হইতে পারে। একটা হইতে পারে MLF অথবা MLV, আরেকটা হইতে পারে তোমার MS ডেল থিটা। এটা হচ্ছে তোমার দশার পরিবর্তনের ক্ষেত্রে, যখন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, শুধু দশার পরিবর্তন হবে তখন। আর এটা হচ্ছে দশার পরিবর্তন হবে না, বাট তাপমাত্রার পরিবর্তন হবে। ওকে, এখন এখানে দেখো, এখানে বলছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে হয়েছে। অর্থাৎ এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, বাট এখানে দশার পরিবর্তন হয়েছে, অর্থাৎ পানি থেকে বাষ্পে পরিণত হয়েছে, দুইটার তাপমাত্রাই সেম। সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে তোমার MLV। ওকে, ভি মানে হচ্ছে ভেইপ, সো সেই হিসেবে MLV টা ইউজ করব। এখানে কোনটার ভ্যালু কি? সো LF এটা মানে হচ্ছে তোমার বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, সেটা হচ্ছে 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। আর LV এটা সমান হচ্ছে তোমার 2.26, এটা হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ 10⁶ জুল পার কেজি। তারপর পানির ক্ষেত্রে আপেক্ষিক তাপ বরফের ক্ষেত্রে আপেক্ষিক তাপ হচ্ছে তো তোমার হচ্ছে 2100 জুল পার কেজি। এটা পানির ক্ষেত্রে হচ্ছে তোমার 4200 জুল পার কেজি। আর এটা হচ্ছে বাষ্পের ক্ষেত্রে হচ্ছে তোমার 2000 জুল পার কেজি। এটা বরফে, এটা পানিতে, এটা হচ্ছে বাষ্পে। আশা করি বুঝতে পারছো। যাক, এই তিনটা কখন খাটবে? এই যে নিচের তিনটা, এটা কখন খাটবে? যখন হচ্ছে দশার পরিবর্তন হবে না, তাপমাত্রা পরিবর্তন হবে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো MLV, সেটা হচ্ছে ডিকিউ ইকুয়াল আমরা লিখতে পারবো MLV ডিভাইডেড বাই টেম্পারেচার, তাই তো? এম কত? মানে পানির ভর কত? 1 কেজি। LV কত? 2.26 ইন্টু 10⁶। ঠিক আছে না? এখন টি কত? তাপমাত্রা, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে এটাকে কেলভিনে নিলে 373 কেলভিন হয়। এখন আমাদের কাটাকাটি করতে হবে, সো আমরা একটু এটাকে সাইজ করে নিই। উপরে দেখো 1টা আর লিখবো না, এখানে আমি 3 ঘর বিছাই দেবো।
যাতে আমি এই 373 এটা দিয়ে কাটতে পারি। ওকে, ইন্টু 10 টু দি পাওয়ার, এখন যেহেতু 3 ঘর পিছাইছি তার মানে এখানে পাওয়ারটা 3 কমে যাবে, 10 কিউব থাকবে, সো 373। তো এটাকে আমি একটু বেশি ধরবো, উপরেরটাকে একটু কম ধরবো। কিরকম দেখো, আমি এটাকে এইভাবে লিখবো, উপরেরটাকে লিখলাম 2000, নিচেরটাকে লিখলাম 400। 373 আর 400 কাছাকাছি, আর 2260 আর 2000 কাছাকাছি, আর এখানে থাকলো 10 কিউব, মানে একটা অ্যাজাম্পশন করে নিলাম আর কি। এটা দিয়ে এটাকে এখন 5 দিয়ে কাটা যায়, তাই তো? সো উত্তরটা 5 ইন্টু 10 কিউবের কাছাকাছি আসবে। ওকে, জুল পার কেলভিন। 5 ইন্টু 10 কিউবের কাছাকাছি কোনটা আছে বলো তো? সি আর ডি আছে। এখন পাওয়ার খেয়াল করতে হবে, এখানে আছে 10 স্কোয়ার, এখানে আছে 10 কিউব, সো আমাদের আনসারটা হবে ডি। আচ্ছা, আমার পেন ট্যাবলেটটা একটু স্লো কাজ করতেছে, সো আনসারটা হবে ডি। আশা করি এটার হ্যান্ড ক্যালকুলেশন তোমরা বুঝতে পারছো। ময়মনসিংহ শহরে শীত ও গ্রীষ্মকালীন তাপমাত্রার পার্থক্য 15 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইটের পার্থক্য কত, অর্থাৎ ডেল এফ চাইছে। এখন আমাদের ডেল সি দেয়া আছে, এটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, তো আমাদের ফর্মুলাটা কোনটা ইউজ করতে হবে? ডেল এফ বাই 9 ইকুয়াল টু ডেল সি বাই 5, তাই তো? এখন আমাদের লাগবে ডেল এফ, ডেল সি দেয়া আছে 15 ডিভাইডেড বাই 5 ইন্টু এখানে তোমার 9, সো এটা দিয়ে কাটলে থাকে 3, সো 3 9 27। ওকে, সো 27 ডিগ্রি ফারেনহাইট। এরপর তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? প্রথম সূত্র হচ্ছে ডেল কিউ ইকুয়াল ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। অপশনগুলো খেয়াল করো, তাপ ও কাজ, হ্যাঁ এটাই লিখেছে, এই যে তাপ আর এটা হচ্ছে কাজ, এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করছে। তো 1 ক্যালোরি সমান কত? 1 ক্যালোরি সমান হচ্ছে তোমার 4.2 জুল। ওকে, আর 1 জুল ইকুয়াল 0.24 ক্যালোরি। ওকে, সো এগুলো একটু মাথায় রাখতে হবে। এইটি কার্নো ইঞ্জিন, আচ্ছা কার্নো ইঞ্জিনের ম্যাথ, এটি কার্নো ইঞ্জিন 600 কেলভিন তাপমাত্রার তাপ উৎস হতে 1200 জুল তাপ গ্রহণ করে। ওকে, তাপ গ্রহণ করে, গৃহীত তাপ, এটা তাপ গ্রহণ করে এবং তাপ গ্রাহকে 300 জুল তাপ বর্জন করে, এটা হচ্ছে বর্জিত তাপ। এখন তাপ গ্রাহকের তাপমাত্রা কত? ওকে, সো আমরা এখানে কি কি দেয়া আছে? তাপ উৎসের তাপমাত্রা দেয়া আছে, এটাকে আমরা T1 ধরে নিই, 600 কেলভিন। এখন তাপ গ্রহণ করে কত? গৃহীত তাপ কত? 1200 জুল, তো এটাকে আমরা লিখতে পারি Q1 ইকুয়াল 1200 জুল, তাই তো? আর বর্জিত তাপ কত? 300 জুল, সো QT ইকুয়াল 300 জুল। এখন তোমাকে বলছে তাপ গ্রাহকের তাপমাত্রা কত, অর্থাৎ আমাদের T2 বের করতে বলছে। ওকে, সো আমরা জানি যেহেতু আমাদের T2 বের করতে হবে, T2 বাই T1 ইকুয়াল আমরা লিখতে পারি Q2 বাই Q1। সো T2 ইকুয়াল Q2 কত দেয়া আছে বলো তো? 300 ডিভাইডেড বাই 1200 ইন্টু T1টা এই পাশে চলে যাবে 600, এটা দিয়ে কাটা যায় 3 4, এখানে এটা কাটা যায়, সো এখানে থাকে হচ্ছে তোমার 4 কে 4, 4 5 20, 150 কেলভিন। সো আনসার হচ্ছে এ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, ওকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে? অর্থাৎ এখানে দেখো তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, বাট তাপের পরিবর্তন হয়েছে এবং দশার পরিবর্তন হয়েছে। তো কি পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটা হচ্ছে কিউ ইকুয়াল ml তোমার এফ। ওকে, সো এম কত? এখানে 1, আর তোমার এলএফ এর ভ্যালু যেন আমরা কত দেখছিলাম সেটা হচ্ছে 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5। সো আমাদের আনসারটা আসা হচ্ছে 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এটা হচ্ছে তোমার জুল। ওকে, সো তাপের প্রয়োজন হবে, এককগুলো এখানে জুল পার কেজি দেয়া আছে, বাট যেহেতু তাপ, তো তাপের একক হচ্ছে তোমার জুল, সো জুল পার কেজি হবে না, এখানে এককগুলো হবে হচ্ছে জুল, এগুলো ভুল হয়েছে। ওকে, সো আমাদের আনসারটা হচ্ছে বি। কোনো গ্যাসকে রুদ্ধতাপ প্রক্রিয়ায় সংকুচিত করলে নিচের কোনটি ঘটে? ওকে, সো আমরা কার্নোর চক্র দেখছিলাম এরকম, সো এখানে রুদ্ধতাপীয় সংকোচন কোনটা? এইটা, তাই তো? সো এখানে যেন কি ঘটে? এখানে তাপমাত্রার পরিবর্তন পজিটিভ, অর্থাৎ তাপমাত্রার বৃদ্ধি ঘটে, তাই তো? অপশনগুলো যদি খেয়াল করি, এখানে বলছে অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা উভয়ের হ্রাস পায়, নো এটা ভুল। অভ্যন্তরীণ শক্তির হ্রাস পায়, তাপমাত্রা বৃদ্ধি পায়, এটাও ভুল, কারণ তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তিও অবশ্যই বাড়বে। অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা উভয়ই বৃদ্ধি পায়, ওকে সি হচ্ছে রাইট। এরপর ওকে 0 ডিগ্রি, আচ্ছা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি বরফকে
0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিবর্তন করতে এন্ট্রপির পরিবর্তন এত হইলে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ কত? ওকে, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ LF সমান আমরা কি জানি 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। সেটা আমাদের আর ক্যালকুলেশন করা লাগতেছে না। সো 3.36, ওকে, এটা হচ্ছে এটার কাছাকাছি যায়। সো এটা হচ্ছে আনসার। এরপর গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কোনটির উপর? এটা হচ্ছে তাপমাত্রা। ওকে, তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমে। এখন কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলে একই সংখ্যা প্রকাশ করা যায়? এটা হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস হবে। তুমি এটা মুখস্থ করতে হবে। এটা যারা পরীক্ষার হলে ক্যালকুলেশন করা শুরু করবে তারা মারা খাবে। সো সূত্রটা হচ্ছে এরকম, C/5 F - 32/9। সো এখান থেকে তুমি বের করতে পারো। C আর F দুইটা সমান ধরে নিবা, তারপর তুমি এটা বের করে নিবা। সো এটা হচ্ছে তোমার C হবে। তারপর কোনটি ধীর প্রক্রিয়া? ধীর প্রক্রিয়া হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এরপর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন কত? সো এটা আশা করি আর করে দেওয়া লাগবে না, তোমরা এই সূত্র দিয়ে করে নিবা। আমি এরকম একটা ম্যাথ করে দিচ্ছি, dQ/T। এখানে dQ সমান কোনটা বসাবো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এখন ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াসের পাঠের দ্বিগুণ হবে? অর্থাৎ ফারেনহাইটের তাপমাত্রা হবে সেলসিয়াসের দ্বিগুণ, এরকম ব্যাপারটা, তাই তো? এখন এটা আমাদের করে দেখা উচিত। F - 32/9 = C/5, এটা তো ফর্মুলা, তাই তো? সো F = আমরা লিখতে পারবো 2C। আচ্ছা, ফারেনহাইট স্কেলে যেহেতু বের করতে বলছে, সো C = আমরা লিখবো হচ্ছে F/2। ওকে, সো C = এখানে F থাকলো -32/9, এখানে তোমার C = আমরা লিখবো F/2, আর এখানে তোমার 5। সো এই 2 আর 5 গুণ হয়ে যাবে, 2 নিচে চলে আসবে। সো 10 থাকবে এখানে। সো এই 10টা এই পাশে আর গুণ করে দিলে 10F - 320, আর এই 9টা এই পাশে চলে যাবে 9F। সো এই 9F এই পাশে নিয়ে গেলে F = আমরা পাবো হচ্ছে 320 ডিগ্রি ফারেনহাইট। সো আমাদের আনসারটা হচ্ছে ডি। এরপর কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেল একই পার্ট পাওয়া যাবে? এটা হচ্ছে তোমার 474, আচ্ছা 574.25। এটা হচ্ছে ফর্মুলা এরকম, বাট এটা তোমার মনে রাখতে হবে। যারা পরীক্ষার হলে এটা বের করা শুরু করবে এরা মারা খাবে। ওকে, সো এটা মুখস্থ করে ফেলবা। F - 32/9 আর K তোমার কত জানো 273/5। সো এই F আর K সমান ধরে নিবা, তারপর আনসার বের করে দেখবা যে এটা আসছে। -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপের পরিবর্তন কত? ওকে, তাপের পরিবর্তন চাইছে, তার মানে এখানে কি লিখবো আমরা বলতো? দেখো এখানে কি হয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াসে 2 কেজি বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত হয়েছে, বরফকে পানিতে পরিণত করছে, তার মানে দশা এবং তাপমাত্রার পরিবর্তন দুইটাই ঘটছে। সো আমাদের দুইটাই যোগ করে দিতে হবে। একটা কি, একটা হচ্ছে mLF + ms del theta। ওকে, সো m কত? m হচ্ছে তোমার 2। LF সমান আমরা কত জানি? LF সমান আমরা জানি 3.36 × 10⁵। ওকে, সো এটা গেল। এন্ড দেন আবার m কত? তোমার 2 কেজি। S কত? দেখো বরফ থেকে পানি হইছে, তার মানে S = আমরা কত লিখবো? 2100 জুল পার কেজি, তাই তো? তাহলে আমরা এখানে S এর জায়গায় লিখবো 2100 × del theta। দেখো -10 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, তো পার্থক্য কত? 10। ওকে, সো এটা তুমি ক্যালকুলেট করবা, যেটা আসবে ওইটাই হচ্ছে আনসার। A একটি অপ্রত্যাবর্তী পদ্ধতি এবং রুদ্ধতাপীয়, আর B একটি প্রত্যাবর্তী পদ্ধতি এবং রুদ্ধতাপীয়। সো A এবং B পদ্ধতিতে এন্ট্রপির পরিবর্তন যথাক্রমে ওকে আমি তোমার এখানে যেটা বলছে যে দুইটা সিস্টেম আছে, তাপগতীয় সিস্টেম, একটা হচ্ছে অপ্রত্যাবর্তী, একটা হচ্ছে প্রত্যাবর্তী। সো প্রত্যাবর্তীতে তোমার এই যে বি, প্রত্যাবর্তীতে তোমার এন্ট্রপির পরিবর্তন সবসময় 0, আর এই যে অপ্রত্যাবর্তী এটাতে এন্ট্রপির পরিবর্তন সবসময় পজিটিভ। ওকে, সো পজিটিভ এবং 0, আনসার হচ্ছে ডি। এরপর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন কি হবে? আশা করি এটা আর করে দেওয়া লাগবে না, তাই না? DS = dQ/T। এখানে DQ এর জায়গায় কি বসবে বলো তো? এখানে তাপমাত্রার পরিবর্তন হয় না, দশায় পরিবর্তন হয়েছে। সো আমরা এখানে জাস্ট mV বসাবো /T। ওকে, এটা ক্যালকুলেট করবা। আর T সমান কি হবে বলো তো? 100 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে তোমার 373 কেলভিন। সো এই টাইপ একটা করে আসছে সম্ভবত। ওকে,
এটি কার্নো ইঞ্জিন 230 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করছে, কর্মদক্ষতা কত? ওকে, সো তোমার T1 দেয়া আছে হচ্ছে 230 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আবার ভুল করছি, 230 ডিগ্রি সেলসিয়াস, এটাকে 273 দ্বারা যোগ করতে হবে, তাহলে আমরা এটাকে ক্যালকুলেট নিতে পারবো। সো এখানে তোমার থাকবে হচ্ছে 3 থেকে 503 কেলভিন। ওকে, আর T2 কত? 27 ডিগ্রি সেলসিয়াস, 27 যোগ 273 মানে হচ্ছে 300 কেলভিন। সো এইটার সময় আমরা কি লিখতে পারি? 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। ওকে, সো 1 মাইনাস T2 কত? 300 কেলভিন, T1 কত? 503 ইন্টু 100%। সো এটাকে আমরা যেটা করবো, এটাকে 500 ধরে নিব। সো এটাকে 500 ধরে নিলাম। তো এখানে থাকতেছে 500, উপরে থাকতেছে 200। সো এটা কাটা ইন্টু 100%। সো এটা দিয়ে এটা কাটো, সো এখানে থাকতেছে 20। সো 40%-এর আশেপাশে কিছু একটা আসবে। তো আনসার হচ্ছে সি। এবার এটি কার্নো ইঞ্জিন পানির হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মধ্যে কার্যরত আছে। ইঞ্জিনটির দক্ষতা কত? ওকে, সো যেটা বড় আমরা ওইটাকে T1 ধরে নিব, যেটা ছোট ওইটাকে T2 ধরে নিব। সো T2 সমান আমরা ধরে নিচ্ছি 0 ডিগ্রি সেলসিয়াস, এটা সমান হচ্ছে 273 কেলভিন। তাহলে T1 সমান আমরা বলতে পারি 100 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল 373 কেলভিন। সো আমরা এটা সমান জানি হচ্ছে 1 মাইনাস T2 বাই T1। ওকে, সো 1 মাইনাস 273 ডিভাইডেড বাই 373 ইন্টু 100%। ওকে, সো আমাদের এটা অ্যান্সারগুলো কাছাকাছি আছে। সো আমাদের এটা মনে হয় না এন ক্যালকুলেশন হবে। সো করে দেখি, 373 উপরে হচ্ছে 373 মাইনাস 273 100 ডিভাইডেড বাই 100%। সো এটাকে আমি যদি 400 ধরে নিই, এটাকে আমি যদি 100 ধরে নিই, সো 100, সো পার্সেন্টেজ এটা কাটা 1/4 0.25 থাকতেছে ইন্টু 100%। তো 25%-এর কাছাকাছি কিছু একটা হবে। 25%-এর কাছাকাছি যদি ধরি, আনসার সি হওয়ার কথা। হ্যাঁ, একটি দ্বিপরমাণু বিশিষ্ট গ্যাসের গামা কত? ওকে, এক পারমাণবিক গ্যাসের গামা হইতেছে তোমার 1.67, দ্বিপারমাণবিকের ক্ষেত্রে গামা হইতেছে তোমার 1.4, আর বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে তোমার গামার ভ্যালু হচ্ছে 1.33। এখানে দ্বিপারমাণবিক বলছে, তার মানে আনসার হচ্ছে বি। 10 গ্রাম পানি 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উন্নীত করতে কত ক্যালোরি তাপ প্রয়োজন? ওকে, ক্যালোরি বলছে, তাই তো, আর তাপ বলছে। সো তাপের পরিবর্তনের সময় আমরা কি লিখবো? MS ডেল থিটা, বিকজ এখানে তোমার তাপমাত্রার পরিবর্তন হয়েছে, 10-এর পরিবর্তন হয় নাই। এম কত? সরি, এম হচ্ছে তোমার 10 গ্রাম। সো 10 ইন্টু 10 ইনভার্স 3 কেজি। সো এস কত? এস হবে তোমার 4200, পানির ক্ষেত্রে তোমার 4200। আর ডেল থিটা কত? 4 থেকে 14 হয়েছে, তার মানে 10। ওকে, সো এটা আসবে কিসে বলো তো? এটা আসবে জুলে। সো আমরা এটাকে ক্যালোরিতে নিতে হলে আমাদের 0.24 দ্বারা গুণ করতে হবে। সো এটাকে আমরা 0.24 দ্বারা আগেই গুণ করে ফেলি। সো এখানে এই শূন্য কাটা যাবে, আর এই 10 ইনভার্স 3 কাটা যাবে। সেখানে থাকতেছে 4200, 420। এই 10, এটাকে একটা দশমিক পিছাই দিই, তাহলে এখানে তোমার থাকতেছে 42 আর এই 2.4। সো এটা দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 4 2 8, তারপর এখানে হচ্ছে 4 4 16, এখানে 0 2 4, আর এখানে 4 2 8। সো আমাদের 8 6 4 10, এ থেকে 1 8 9 10। সো 100.8, সো 100 ক্যালোরি হবে আনসার। সো 35-এর সি হচ্ছে আনসার। এখন কোন সংস্থা পরিবেশ থেকে 800 জুল, ওকে, 800 জুল তাপ শোষণ করে, পরিবেশ থেকে শোষণ করে। এখন এর অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায় 500 জুল। সংস্থাগতিক পরিবেশের উপর সম্পাদিত কাজের পরিমাণ কত? ওকে, আমরা জানি DQ ইকুয়াল DU প্লাস DW। আমাদের কি চাইছে? কাজের পরিমাণ চাইছে, তার মানে W এটা চাইছে। সো এখানে DQটা কি হবে বলো তো? 800 জুল। এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে। কেন পজিটিভ হবে? কারণ পরিবেশ থেকে তাপ সিস্টেম শোষণ করেছে। তারপর অন্তঃস্থ শক্তির পরিমাণ DU, এটা কত দেয়া আছে? 500 জুল। এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে। কেন পজিটিভ হবে? কারণ এটা অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেয়েছে, কমেনি। ওকে, সো DQ কত? 800। আর এই ডিউটা এই পাশে চলে আসবে কত? 500। আর এখানে থাকলো DW। সো আমাদের আনসারটা কত থাকবে? 300। কি হবে বলো তো? জুল। ওকে, সো আনসার হচ্ছে 300 জুল। আনসার হচ্ছে ডি।
যে থার্মোমিটারের সাহায্যে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত মাপা যায় তাকে বলে রোদ থার্মোমিটার। এটা যদিও আসার সম্ভাবনা নাই বললেই চলে। 27 ডিগ্রি সেলসিয়াস এবং 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ইঞ্জিনের কর্মদক্ষতা কত হবে? এটা ইকুয়াল 1 মাইনাস T2/T1। তোমরা করে নিবা, সবই যদি আমি করে দিই তাহলে কেমন হবে? এই টাইপের অনেকগুলো করে দিচ্ছি না। এরপর এক পারমাণবিক গ্যাসের জন্য মোলার আপেক্ষিক তাপ দর অনুপাত কত? অর্থাৎ CP/CV ইকুয়াল টু কি হয় বলতো? গামা। সো এক পারমাণবিক গ্যাসের গামার ভ্যালু কত জানো? 1.67। আনসার হচ্ছে ডি। ফারেনহাইট স্কেলে পরমাণু তাপমাত্রা কত? চলো আমরা মেপে দেখি। আমরা জানি F-32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল K মাইনাস 273 ডিভাইডেড বাই কত? 5। সো পরমাণু তাপমাত্রা মানে কেলভিন ইকুয়াল 0 কেলভিন, তাই তো? সো F-32, ওকে, F-32 এখানে তোমার 5 দিয়ে গুণ করে দেবো এই পাশে। সো 5F-32 কে যদি আমি 5 দিয়ে গুণ করি, তোমার এখানে থাকবে হচ্ছে 10 এ থেকে 1 3 5 15 16 160 ইকুয়াল টু, এবার 9 দিয়ে এটাকে গুণ করে দিব। সো 3 9 27 এ থেকে 2 7 9 63 আর 2 65 এ থেকে 6 2 18 হচ্ছে 24। ওকে, এটা মাইনাস। সো 5 ইকুয়াল হবে হইতেছে তোমার, এটা দিয়ে এবার সে বিয়োগ করে দিব। সো 0 আর 15 মধ্যে 6 বাদ দিলে 9 এ থেকে 1 24 মধ্যে থেকে 2 বাদ দিলে হইতেছে তোমার 22। ওকে, এটাকে আবার 5 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা এখানে ফারেনহাইটটা পেয়ে যাব। তো 4 5 20 মাইনাস থাকবে একটা, 4 5 20 2 বের হবে এখান থেকে। সো 29, তো 5 5 25 তোমার এখানে 4 ভাগ শেষ 40, 5 8 40। সো মাইনাস 458 ডিগ্রি ফারেনহাইট, 458 ডিগ্রি ফারেনহাইট। সো এর কাছাকাছি। আশা করি ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পেরেছো। এরপর একটি প্রত্যাবর্তী ইঞ্জিন, আচ্ছা হ্যাঁ, সর্বোচ্চ দক্ষতা কত এটা চাইছে। সো এটা বের করে ফেলবো, করে দিব না। যে কোনো পদার্থের তরল অবস্থার তাপমাত্রা কঠিন অবস্থার থেকে বেশি, এটা এগুলো আসবে না, বুঝছো? আনসার দিকে কেন দেয়া আছে? আচ্ছা, ক্লিনিক্যাল থার্মোমিটারে 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দাগ কাটা থাকে। সেলসিয়াস স্কেলের মান কত? ওকে, সেলসিয়াস স্কেলের মান বের করবা, এটার মান বের করবা, আশা করি তোমরা পারবা। C/5 ইকুয়াল F-32 ডিভাইডেড বাই 9। সো এখানে কত আছে? ফারেনহাইটে দেয়া আছে, তাই না? সো C/5 ইকুয়াল F কত? 95 মাইনাস 32 ডিভাইডেড বাই 9। সো 95 মাইনাস 32 কত হয়? 5 মাইনাস 2 মানে 3, 9 মাইনাস 3 মানে হচ্ছে তোমার 6 ডিভাইডেড বাই 9। সো আর গুণ করে দিব। সো 9C ইকুয়াল 3 5 15 হয়ে থেকে 1 5 30 আর 1 31। সো 9 দিয়ে যদি এটাকে ভাগ করি, সো 315। সো 3 9 27, এখানে তোমার থাকবে হচ্ছে 4। সো 45 5 9 45। সো 35 ডিগ্রি সেলসিয়াস হবে আনসার হওয়ার কথা। আচ্ছা, সি এবং ডি এর মধ্যে যে কোনো একটা হবে। সো তুমি 100 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি ফারেনহাইট এইটাও এইভাবে বের করে ফেলবা। ওকে, সো এটা তোমার জন্য হোমওয়ার্ক থাকলো। ওকে, সো তারপর একটি ইঞ্জিন 4-200 জুল তাপ গ্রহণ করে এবং 3-200 জুল তাপ বর্জন করে। ওকে, গৃহীত তাপ এটা হচ্ছে তোমার Q1 ইকুয়াল 4200 জুল, বর্জিত তাপ Q2 ইকুয়াল হচ্ছে 3200 জুল। কৃতকাজের পরিমাণ কত? সো আমরা জানি কৃতকাজ সমান হচ্ছে Q1 মাইনাস Q2, তাহলে কত হবে? 4200 মাইনাস 3200। ওকে, সো বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 1000 জুল। এখন এটাকে আবার আর্গে নিতে বলছে। সো এটাকে আর্গে নিতে হলে আমাদের 10 টু দি পাওয়ার 7 দ্বারা গুণ করতে হবে। ওকে, সো 10 টু দি পাওয়ার 7 দিয়ে যদি গুণ করি, আচ্ছা আনসার হচ্ছে এ, বিকজ একটা শূন্য এটার উপর দিয়ে দিছে। সো এ হচ্ছে আনসার। ওকে, তারপর তোমার এখানে বলছে যে একটি কক্ষের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে কত? আশা করি এগুলো তোমরা বের করতে পারবা এখন। C/5 ইকুয়াল F-32 ডিভাইডেড বাই 9। ওকে, একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 40%, মানে এটা হচ্ছে 40%। তাপগ্রাহকের তাপমাত্রা হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস, মানে হইতেছে তোমার T2 ইকুয়াল 7 ডিগ্রি সেলসিয়াস, মানে হইতেছে 273 যোগ 7 মানে হচ্ছে 280 কেলভিন। হচ্ছে তাপমাত্রা T1 ইকুয়াল ওয়াট? সো আমরা জানি এটা ইকুয়াল 1 মাইনাস T2 বাই T1। সো আমাদের চাইছে T1। সো আমরা যেটা করবো, এটা ইকুয়াল কত? 40%, মানে এটাকে আমরা 0.4 লিখতে পারি, ইকুয়াল 1 মাইনাস T2 বাই T1। আমাদের চাইছে T1, আমরা কি করবো? এটাকে এই পাশে আনবো, এটাকে এই পাশে নিয়ে দেবো। কিরকম? T2 বাই T1 ইকুয়াল আমরা লিখবো 1 মাইনাস 0.4, মানে এখানে থাকতেছে 0.6। আমাদের লাগবে যেন কি? আমাদের লাগবে হচ্ছে T1। সো T1 ইকুয়াল আমরা কি লিখতে পারি? T2 ডিভাইডেড বাই 0.6। T2 জন্য কত? T2 হচ্ছে তোমার 280।
এখানে থাকতেছে 0.6, এই 0.6 কে আমি উপরে 10 করে দিলাম, এখানে নিচে থাকলো 6, তার 6 24, 4 40, 4 4 দিয়ে কিছু একটা হবে, তাই তো? সো বি হচ্ছে আনসার। এটা কিভাবে বুঝলাম বি হচ্ছে আনসার? কারণ দেখো আমি যখন ভাগ করা শুরু করছি তখন 4 দিয়ে শুরু করছি, আর এই 4 দিয়ে মাত্র একটাই আছে, সো বি হচ্ছে আনসার। এরকম ট্রিক পরীক্ষায় খাটাইতে হবে। আমি একটু ফার্স্টে যাচ্ছি কারণ আমি তোমাকে টেকনিকগুলো দেখাই দিচ্ছি যে ফার্স্ট করতে হইলে কিরকম করে করতে হবে। সো প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি থাকবে হচ্ছে তোমার, এন্ট্রপি স্থির থাকবে, এন্ট্রপির পরিবর্তন হয় 0, এন্ট্রপি থাকে স্থির। একটি স্থির আয়তন গ্যাস থার্মোমিটার 0 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যথাক্রমে 100 সেন্টিমিটার এবং 135 সেন্টিমিটার পারদ চাপ প্রদর্শন করে। থার্মোমিটারে 120 সেন্টিমিটার পারদ চাপ প্রদর্শন করলে তরলের তাপমাত্রা কত? ওকে, এই টাইপের প্রশ্ন আমরা প্রথম দিকে করছি। এটা হচ্ছে ওই যে তোমার কি বলে জানো, ত্রুটিপূর্ণ থার্মোমিটার ম্যাথের মতো। সো থেটা মাইনাস থেটা আইস ডিভাইডেড বাই থেটা স্টিম মাইনাস থেটা আইস। এবার রোদেরটা যে রোদ থার্মোমিটার যেহেতু এটাকে আমরা এভাবে লিখি আর মাইনাস আইস, আর আইস মাইনাস আর স্টিম। ওকে, সো আমাদের এখানে তরলের তাপমাত্রা চাইছে, সো থেটা চাইছে, সো থেটা মাইনাস 0, থেটা এস কত 100, এখানে দেয়া আছে সব কিছু, এই যে এগুলা 100 মাইনাস 0। আর রোদ থার্মোমিটার এটার তাপমাত্রা কত হয়েছে, তাপমাত্রা বলতে এটার উচ্চতা 120 সেন্টিমিটার মাইনাস, আর আইস কত, আইস হইতেছে তোমার 100 সেন্টিমিটার ডিভাইডেড বাই 135, এটা হচ্ছে তোমার আর স্টিম 135 মাইনাস 100। সো এখন এটাকে আমরা আর গুণ করে দিব। সো থেটা ডিভাইডেড বাই 100, আর এখানে 120 মাইনাস 100 মানে হচ্ছে জাস্ট 20, 135 মাইনাস 100 হচ্ছে 35, এই 100টা এই পাশে গুণ করে দিব। ওকে, সো এখানে তোমার থাকতেছে 5 দিয়ে যদি কাটি, এখানে থাকবে 7, এখানে থাকবে হচ্ছে তোমার 20। সো 3 7 21, 60 এর কাছাকাছি রিজাল্টটা আসবে। সো 60 থেকে কম আসবে, আনসার হচ্ছে বি। কেন বি কম আসবে? কারণ আমি হচ্ছে এখানে একটু মানে বেশি ধরে নিছিলাম আর কি, এই জন্য 60 থেকে কম। ওকে, সো এই ট্রিকগুলো তোমার একটু জানতে হবে যে বেশি ধরলে কম আসবে, কম ধরলে বেশি আসবে। ওকে, তো এই ছিল তোমাদের তাপগতিবিদ্যার প্রশ্ন ব্যাংক সলভ। আশা করি ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো। আমি লাস্টের দিকে একটু ফার্স্ট গেছি কারণ তোমাদের সময় কম, আমি একটু মানে সলভিং এর থেকে তোমাদের ট্রিক বেশি দেখানোর চেষ্টা করছি। ওকে, তো আশা করি সবাই ভালোভাবে পড়াশোনা করতেছো। আসসালামু আলাইকুম সবাইকে।